হচ্ছে অ্যাঙ্কেল ক্লোনাস আর এটা হচ্ছে প্যাটেলার ক্লোনাস। অ্যাঙ্কেল ক্লোনাস মানে কি, আমি প্রথমে এটা কিন্তু মানে এভাবে এটা কিছুটা মুভমেন্ট করবো, দিয়ে আমি মিডিয়ালি রোটেট করব, বুঝছো? দেখো এটা মুভমেন্ট করলাম, করে আমি মিডিয়ালি রোটেট করব। যাদের অ্যাঙ্কেল ক্লোনাস পজিটিভ দে উইল শো মুভমেন্ট লাইক দিস, এরকম মুভমেন্ট হতে থাকবে, বুঝছো? আচ্ছা, তেমনই আমি এটাকে ফ্লেক্স করলাম, হাতে নিলাম, রিল্যাক্স করলাম, এটা এর উপরে ফ্লেক্স করে এভাবে ধরলাম। যাদের অ্যাঙ্কেল ক্লোনাস পজিটিভ দে উইল ডু মুভমেন্ট লাইক দিস, ঠিক আছে? এই দুটা কাজ আমাকে সেই ক্ষেত্রে মেনটেন করতে হবে। এরপরে কি প্যাটেলার ক্লোনাস। প্যাটেলার ক্লোনাস কীভাবে দেখে, আমি এই যে একদম নি জয়েন্টটাকে ভাবে সুন্দর করে মুভমেন্টটাকে কন্ট্রোল করব, দিয়ে ঠিক আছে আমি টেন্ডন আপার বরাবর এটাকে স্ট্রেচ করে সামনের দিকে নিব। সামনের দিকে নিলে তখন দেখবো যে প্যাটেলার ক্লোনাস যদি থাকে দ্যার ইজ একটা মুভমেন্ট হতে থাকবে। প্যাটেলার ক্লোনাস কিন্তু একটু রেয়ার। তাহলে আমি কি করব, এটা এভাবে প্রথমে প্যালপেট করলাম প্যাটেলাটা, দিয়ে জয়েন্টটাকে স্ট্যাবল করে এভাবে ধরে এরকম, ঠিক আছে? তার ক্ষেত্রে এখানে একটু হালকা হালকা করে মুভমেন্ট হতে থাকবে, হাত দিয়ে ট্যাপ করার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমাদেরকে নি ক্লোনাস মানে সরি অ্যাঙ্কেল ক্লোনাস আর প্যাটেলার ক্লোনাস দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। আর তাহলে কি হলো, বাল্ক হলো, টোন হলো, পাওয়ার হলো, রিফ্লেক্স হলো, ক্লোনাস হলো। অনেক সময় টোনের পরে তুমি ইচ্ছা করলে ক্লোনাস দেখে ফেলতে পারো, এটা একটা স্টেপ আপ করার জন্য। এরপরে তোমার কি দেখতে হবে, সেন্সেশন দেখতে হবে। সেন্সেশন কোন কোন ধরনের আছে, আমাদের কোন কোন ট্র্যাক্টের সেন্সেশন আছে? আমাদের স্পাইনাল কর্ডে দুই রকম ট্র্যাক থাকে, একটা হচ্ছে ডরসাল কলাম, আরেকটা হচ্ছে ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আমাদেরকে এই দুটো ট্র্যাক্টের সেন্সেশনগুলো বিবেচনা করতে হবে, কারণ কিছু কিছু কন্ডিশন আছে যেখানে দুই ট্র্যাকের সেন্সেশনই চলে যায়, কিছু কিছু কন্ডিশন আছে যেখানে একটা ট্র্যাক্টের সেন্সেশন যায় আরেকটা নর্মাল থাকে। এগুলোর বেসিস করে অনেকগুলো রোগ কিন্তু দাঁড়িয়ে আছে, বুঝলা? বোথ ইন আপার মোটর, বোথ ইন লোয়ার মোটর, অনেকগুলো রোগ কিন্তু দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে এই দুটো ট্র্যাক্টের ফাংশন দেখতে হবে। তাহলে কোন কোন ট্র্যাক্ট আছে, একটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। কি দেখি, পেন অ্যান্ড টেম্পারেচার। টেম্পারেচার আলাদা করে দেখার দরকার নেই, আমি শুধু পেন সেন্সেশনটা দেখার চেষ্টা করি। ইন কেস অফ whenever we are examining lateral spinothalamic tract, যখন আমরা ডর্সাল কলাম দেখছি তখন আমাদের দুটো সেন্সেশন দেখতে হবে। একটা কোন সেন্সেশন, একটা হচ্ছে জয়েন্ট পজিশন, সেন্স অফ ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। এর মধ্যে আলাদা করে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন দেখার আমাদের দরকার নাই। আমাদের যে দুটো দেখতে হবে, একটা হচ্ছে জয়েন্ট পজিশন আর একটা হচ্ছে সেন্স অফ ভাইব্রেশন। এই দুটো জিনিস আমাদের দেখতে হবে, কিছু বলবেন? আচ্ছা, তাহলে এই তিনটা জিনিস আমাদেরকে এখানে চেক করতে হবে। তাহলে কি কি চেক করতে হবে, একটা পেন সেন্সেশন, সেন্স অফ ভাইব্রেশন, আরেকটা হচ্ছে জয়েন্ট পজিশন। এই তিনটা জিনিস আমরা যখন পেশেন্টের লোয়ার লিম্ব চেক করে দেখবো, এই তিনটা সেন্সেশন আমাদেরকে আলাদা করে ভালো মতো অবজার্ভ করে দেখতে হবে। ওকে, এখন তুমি কিভাবে দেখবা, এই দেখার জন্য দুটো জিনিস মনে রাখবা। একটা হচ্ছে আমাদের ডার্মাটোমাল অ্যাসোসিয়েশন, যে কোন ডার্মাটোমের সেন্সেশন কেমন আছে। এই জন্য ডার্মাটোম সম্পর্কে একটা প্রপার আইডিয়া থাকতে হবে। কি কি ডার্মাটোম আছে, এটা আমাদের গ্রেড টো। গ্রেড টো কি, লার্জেস্ট অফ অল দ্য 5 টোস, সো L5, লার্জেস্ট অফ 5 টোস L5, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। স্মল এস টো S1, তাই না, S1। এরপরে কি আছে, S2, S3, S4 আছে, S5 আছে। এগুলো কোথায় থাকে ফাইবারগুলো, এগুলো থাকে সোজা ভাষায় বাটকে, মানে যে জায়গা দিয়ে আমরা মানে স্টুল পাস অ্যানাল যে রিজনটা আছে, এগুলার সেন্সেশন হচ্ছে S2, S3, S4। সো আমাদের S2, 3, 4, 5 কক্সিজিয়াল অন, এগুলো এই লোয়ার লিম্ব এক্সামিনেশনে কোনো ক্রমেই আসে না, এগুলো সব বাটকের মধ্যে, ঠিক আছে? সো বাটকের সেন্সেশন দেখতে গেলে তখন তুমি এগুলো দেখতে পাবা। তাহলে এটা হচ্ছে S1, ঠিক আছে, এক। এরপরে কি, নি ক্যাপ। নি ক্যাপে মনে রাখবা L4, নি ক্যাপে। তাই নি ক্যাপে যদি L4 হয়, ঠিক আছে, L4 হয়, এটা L3, এটা L2। ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্ট মানে ইঙ্গুইনাল লিগামেন্ট মানে LI, সরি IL, ইঙ্গুইনাল লিগামেন্ট। উল্টায় দাও L1, তাহলে ইঙ্গুইনাল লিগামেন্টের রিজন মানে এই জায়গাটা, সরি এই জায়গাটা L1, এটা L2, L3, L4, L5, S1। তাহলে এই 5টা জায়গা আমাদেরকে ইন জেনারেল চেক করে দেখতে হবে। ওকে, সাথে আমাদের আরও কিছু দেখা যেতে পারে, যদি ডিস্টাল সেন্সরি লস থাকে আমরা প্রোগ্রেস করে দেখতে পারি কতদূর পর্যন্ত সেন্সরি লস। এটা কেন জানা দরকার, কারণ আমি এটা যেটা বললাম ডার্মাটোমাল অ্যাসোসিয়েশনগুলো দেখার জন্য। তো অনেকগুলো কন্ডিশনে ডার্মাটোমাল অ্যাসোসিয়েশন ছাড়া নার্ভের ফাইবারগুলো অ্যাফেক্টেড হয়। খাতা কলম দাও, একটা জিনিস দেখাই। ডার্মাটোমাল ছাড়াও কিন্তু ফাইবার এফেক্টেড হতে পারে, মানে আমাদের বডি একদম
এখান থেকে দেখে, হ্যাঁ আচ্ছা ডার্মাটোমালিয়া ছাড়া ধরো এটা আমাদের পা, জঘন্য ছবি বাদ দাও, এটা নি জয়েন্ট, হ্যাঁ। যখন ডায়াবেটিস বা অন্য কোনো কারণে আমাদের নার্ভের যখন পেরিফেরাল নার্ভগুলো আমরা দেখি, একজন আছে না, একজনের চারপাশে কি থাকে, একজনের দুই পাশে কি থাকে, মায়োলিন শীথ থাকে। তাহলে আমাদের নার্ভ যদি কোনো কারণে ড্যামেজ হয়, এই ড্যামেজটা দুইটা কারণে হতে পারে, একটা একজনের ড্যামেজের জন্য আর একটা কি মায়োলিন শীথের ড্যামেজের জন্য। তাহলে আমাকে দুই ভাগে ভাগ করতে পারি না, একটাকে আমরা বলি ডিমাইলিনেশন আর একটাকে আমরা বলি একজোনাল নিউরোপ্যাথিগুলোকে। সো একজোনাল নিউরোপ্যাথির কমনেস্ট কারণ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ওয়ার্ল্ড ওয়াইড সবচাইতে কমনেস্ট কারণ, ইনক্লুডিং ইন আওয়ার কান্ট্রি। যখন একজোনাল নিউরোপ্যাথি হয় তখন আমাদের যে লংগেস্ট যে ফাইবারগুলো আছে এগুলো আগে অ্যাফেক্টেড হয়, এই সাইমনটেনিয়াসলি পায়ের ফাইবারগুলো, মানে এগুলো অ্যাফেক্টেড হচ্ছে, হতে 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 যখন নি জয়েন্ট পর্যন্ত চলে আসে তখন এটা হাতের ফাইবার অ্যাফেক্টেড হয়। বুঝছো? তাহলে একটা পেশেন্টের যদি একজোনাল ভ্যারাইটি অফ পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, লংগেস্ট একজনগুলো সবার আগে অ্যাফেক্টেড হবে পায়ের একজনগুলো, তারপর আস্তে আস্তে যখন হাঁটু পর্যন্ত চলে আসবে তখন হাতের ফাইবারগুলো অ্যাফেক্টেড হবে। এই জন্য এদের নিউরোপ্যাথির একটা নাম আছে, কি নাম হচ্ছে গ্লভ অ্যান্ড স্টকিং প্যাটার্ন। কারণ পা মোজা যখন পরো এটা তো এই পর্যন্ত উঠে আসে না অনেক সময়, কিন্তু হাত মোজা কি এই পর্যন্ত। সো যাদের ক্ষেত্রে পায়ে পর্যন্ত ইনভলভমেন্ট আসবে তাদের ক্ষেত্রে হাতও ইনভলভমেন্ট হবে। তাহলে আমি এটা বলে ফেলবো উইদাউট ডুইং এনসিএস স্টাডি, একটা যেটা আমাদের নার্ভের প্রবলেম বুঝি, আমি বলে ফেলতে পারি এটা একজোনাল ভ্যারাইটি। আরেকটা ভ্যারাইটি আছে ডিমাইলিনেশন। ডিমাইলিনেশনও সেন্সরি অ্যাফেক্টেড হতে পারে, যেমন সিআইডিপি নামে একটা কন্ডিশন আছে, এটা জিবিএস এর কনসিকোয়েন্স হতে পারে। বেশি কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, সোজা কথা, ডায়াবেটিসের জন্য পেশেন্টের এরকম একটা প্যাটার্ন ইনভলভমেন্ট থাকে যে গ্লভ অ্যান্ড স্টকিং প্যাটার্ন। কিন্তু অন্যান্য যে কারণে নিউরোপ্যাথি, ডিমাইলিটিন যে নিউরোপ্যাথি থাকে এগুলা এরকম ফলো করে না। দেখা যাচ্ছে পায়ের ইনভলভমেন্ট আছে এইটুকু, হাতও ইনভলভমেন্ট আছে এটুকু, এটা তো হওয়ার কথা না। লেন্থ প্রিন্সিপল, এটাকে বলে লেন্থ প্রিন্সিপল। লেন্থ প্রিন্সিপল অনুযায়ী এই ঘটনাটা ঘটার কথা না। এই জন্য তুমি যখন সেন্সরি কোনো অ্যাবনর্মালিটি পাবা তোমাকে একটু উপরে উঠে দেখতে হবে কোনো লেভেল আছে কিনা, এইটা একটু চেক করে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা ফলো করব। থ্যাংক ইউ। তাহলে ধরো আমি প্রথমে পেন সেন্সেশন দিচ্ছি। ধরো পেন সেন্সেশন আইডিয়ালি হচ্ছে তোমার যে কোনো একটা স্টিক আছে, মানে যেটা দিয়ে তুমি প্লান্টার দেখবা, ব্লান্ট ইন দিয়ে, ওটা একটা পয়েন্টেড ইন আছে, ওটা দিয়ে তুমি পেন সেন্সেশন দেখতে পারো। ইভেন ওই যে তোমার যে নিডিলগুলো থাকে না, নিডিল আলপিনের ব্লান্ট ইন দিয়েও পেন দেখতে পারো। তাহলে ধরো আমি পেন দিয়ে আমি কি বলবো, আমি বলবো বাবা আপনার কপালে একটা অনুভূতি দিচ্ছি, ধরো এটা পেন সেন্সেশন, ঠিক আছে? এই অনুভূতি দিচ্ছি, এই অনুভূতিটাকে আপনি বুঝতে পারছেন? কপালে কিছু বুঝতে পারছেন আমি দিচ্ছি? হ্যাঁ, কিছু লাগে? এরকম লাগা পায়ের বিভিন্ন জায়গায় দিব। আপনাকে বলতে হবে কপালের চাইতে সমান, কম না বেশি, ঠিক আছে? চোখ বন্ধ। এবার দুই পাটা সোজা। কেমন মনে হয়? কপালের চেয়ে সমান না কম? কম। আচ্ছা, এখন কম। কম। এখন কপালে না। এখন কম। এখন কম। এখন কম। এখন কম। এখন কপালে। আচ্ছা, মানে তার একটা বিজারি প্যাটার্ন আছে, তবে তার কিছু অ্যাঙ্গেলে সেন্সরি নিউরোপ্যাথি আছে। এটা আমি বলতে চাচ্ছি না তোমাদেরকে। ও পেশেন্ট অনেক সময় বিজার বলতে পারে। ইট ইজ আনলাইকলি যে এখানে তার সেন্সরি অ্যাবনর্মালিটি আছে, এখানে নর্মাল, আবার এখানে অ্যাবসেন্ট, এটা হওয়ার কথা না। তাহলে আমার কথা হচ্ছে আমি ডার্মাটোময়েজ চেক করব, এরপরে আমি উঠে আসব। মানে কীরকম, আমি প্রথমে এখানে দেখলাম, এখানে মানে এখানে দেখলাম, এখানে দেখলাম, তারপর এখানে দেখলাম, এখানে দেখলাম, এখানে দেখলাম, এখানে দেখলাম, ডার্মাটো। তারপর আমি বলবো যে কোন সময় কপালের মতো সমান মনে হচ্ছে। আমি উঠে আসলাম যে সব জায়গায় কপালের মতো মনে হয়, ও বললো হ্যাঁ সব জায়গায় কপালের মতো মনে হয়, তাহলে আমি বলবো এটা নর্মাল। সেম গোস টু দ্যাট লেগ। আমি এখানে কি দেখবো, অনুভূতি কেমন পাচ্ছেন, এখানে অনুভূতি কেমন পাচ্ছেন, এখানে অনুভূতি কেমন পাচ্ছেন, এখানে কেমন পাচ্ছেন, এখানে কেমন পাচ্ছেন, ইঙ্গুলার লিগামেন্টটা কেমন পাচ্ছেন, এই কয়েকটা জায়গা আমি চেক করবো ডার্মাটোময়েজ। দেন আমি এগুলা কি কপালের সবগুলো সমান মনে হয়, এভাবে উঠে উঠে আমাকে এসে অ্যাটলিস্ট নি পর্যন্ত এসে আমি শেষ করবো। ওকে, তাহলে আমি এটা কি দেখলাম, পেশেন্টের পেন আর টেম্পারেচার দেখলাম। এটা কোন ট্র্যাক্টের জন্য জরুরি ছিল? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের জন্য। সিম্পল হিসাব, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের জন্য। এরপর আমি কি দেখবো, ডর্সাল কলাম। ডর্সাল কলামে কি সেন্সেশন আছে? একটা হচ্ছে সেন্স অফ ভাইব্রেশন আর জয়েন্ট পজিশন, এই দুটো দেখবো।
সেন্স অফ ভাইব্রেশনের জন্য আই নিড এ টিউনিং ফর্ক কই? এটার জন্য প্রিফারেবলি 128 বা 256, কানের জন্য অবশ্যই 512। ওকে, এই জন্য দুটা টিউনিং ফর্ক তোমাদের কাছে পরীক্ষা যেন থাকে। এবার আমি বলবো, আপনার কপালে কিছু কম্পন অনুভূতি আমি আপনাকে দিব, ঠিক আছে? চোখ বন্ধ। কিছু মনে হচ্ছে? কেঁপে কেঁপে উঠছে কপালে? কপালে কিছু বুঝেন? কাঁপছে? এরকম কাঁপার অনুভূতি পায়ের বিভিন্ন জায়গায় দিব। কপালের সমান লাগলে বলবেন, কম লাগলে বলবেন, বেশি লাগলে বলবেন। এই ইয়েগুলো, সেন্সেশনগুলো আমি কোন জায়গায় দিব? যে জায়গায় বোন আছে, বোনই প্রমিনেন্সে। তাহলে কেমন মনে হচ্ছে? লাগে। এখন কপালের সমান? এখন আচ্ছা, এখন 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 একটু বেশি, আচ্ছা, এখন একটু কম, এখন এখন কম। আচ্ছা, আমি কোন কোন জায়গায় দিলাম? প্রত্যেকটা বনি প্রমিনেন্সে। এটা তুমি এখানেও দিতে পারো, এই জায়গাটাতেও দিতে পারো, কোনো আপত্তি নেই। সেকেন্ডটা অবশ্যই এখানে হবে, থার্ডটা টিবিয়াল টিবারোসিটি হবে, চারটা অ্যান্ট্রোসুপিয়ার আইলেটাস হবে। এই কয়েকটা জিনিস ম্যান্ডেটরি। ধরো এখানেও পেশেন্ট পেলো না, তাই নেক্সট কোথায় হতো? জিফয়েড প্রসেসে। বুঝছো? এভাবে আমরা উঠতে থাকতাম। বনি প্রমিনেন্স ছাড়া তোমার সেন্স অফ ভাইব্রেশন দেখা হবে না। সেই যে জিনিস এখানে করছি, সেম জিনিস ওখানে আমাকে রিপিট করতে হবে। তাহলে আমি কি করব? যখন আমি বনি প্রমিনেন্স মানে কি, এইটা বা এই জায়গাটা, এটা অ্যান্ট্রোসুপিয়ার আইলেটাস স্পাইন, এই কয়েকটা জায়গায় আমাকে পেশেন্টের সেন্স অফ ভাইব্রেশন দেখতে হবে। এরপর কি? জয়েন্ট পজিশন। জয়েন্ট পজিশন জিনিসটা কি? জয়েন্ট পজিশন জিনিসটা কি? আমাদের বডির কোন জয়েন্টটা কোন পজিশনে আছে, দ্যাট ইজ দ্য জয়েন্ট পজিশন। যেমন একটা জিনিস তোমাদেরকে বলি, আমি চোখ বন্ধ করে আছি, তাও আমি আঙ্গুল টাচ করতে পারবো, তাই না? পারবো। তোমার নাম কি? চিন্ময়। কিন্তু আমি চোখ বন্ধ করা অবস্থায় চিন্ময়ের বডির কোন অংশ কোথায় আছে আমি জীবনে টাচ করতে পারবো না, কারণ আমার বডি জানে আমার জয়েন্টগুলো কোন পজিশনে আছে। বাট আমার বডি এটা জানে না চিন্ময়ের জয়েন্টগুলো কোন পজিশনে আছে। এটা আমি কীভাবে পারবো? যদি আমি চোখ দিয়ে দেখি। বুঝছো? তাহলে একটা জয়েন্ট কি অবস্থায় আছে, কোন জায়গায় আছে, এটা বোঝার জন্য দুটো জিনিস দরকার হয়। একটা হচ্ছে এই ডরসাল কলাম, আর 2 নাম্বার চোখ। আমার যদি ডরসাল কলামের সমস্যা থাকে, আমি চোখ দিয়ে এটা কম্পেনসেট করতে পারি। এই জন্য প্রবলেম কি জানো? অনেক সময় ডরসাল কলাম লেশন থাকলে প্রথম দিকে বোঝা যায় না মানে কোন সেন্স আমি একটু পরে বলছি। পেশেন্ট অনেক সময় পড়ে যেতে পারে, কিন্তু নিজে বুঝে না কেন পড়ে যাচ্ছে। ওকে, কারণ আমি যে কম্পেনসেশন, যে সমস্যাটা আছে, আমি চোখ দিয়ে কম্পেনসেট করে ফেলতে পারবো। আমি ওর হাত ধরবো, আমি এটা দিয়ে এই ধরো বুড়ো আঙুল ধরবো, আমি এভাবে ধরতে পারি। কিন্তু আমি চোখ বন্ধ করা অবস্থায় আমাকে অনেক কষ্ট করে এভাবে ধরতে হবে, কারণ আমি জানি না জয়েন্টটা কোথায় আছে। ওকে, তখন আমি একটা জোন পারসেপ্ট করে ওই হাতের ওখান থেকে যে আঙ্গুলটাকে আমাকে বের করতে হবে, টাচ করে ফলো আপ করে, যে কোথায় আঙ্গুলটা থাকতে পারে। কিন্তু আমি চোখ বন্ধ করা অবস্থায় আমার বুড়ো আঙ্গুল আমি এমনি ধরতে পারবো, বিকজ আমি জানি আমার জয়েন্টগুলো কোথায় আছে। সো উনার জয়েন্টের পজিশনটা আমাকে দেখতে হবে। সোজা আমি যেটা করব, একদম পা সোজা করেন বাবা। দেখেন, আমি এই জয়েন্টটাকে এভাবে ফিক্সড করব, দিয়ে বলবো এই আঙ্গুলটা উপরে আছে, এই আঙ্গুলটা নিচে আছে। আমি আপনার কিছুক্ষণ পরে আপনার আঙ্গুলের একটা অবস্থান করে রাখবো, আপনাকে বলতে হবে আঙ্গুলটা উপরে আছে না নিচে আছে। ঠিক আছে বাবা? চোখ বন্ধ। এই যে চোখ বন্ধ, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে উপরে। ওকে, আঙ্গুল উপরে না নিচে? উপরে না নিচে? উপরে না নিচে? উপরে না নিচে? তাহলে দেখো ওর কিন্তু জয়েন্ট পজিশন ঠিক আছে। সেম জিনিস, চোখ খুলেন বাবা। দেখেন এই আঙ্গুলটা উপরে, এটা নিচে। আগে কিন্তু আমাকে অবশ্যই ডেমনস্ট্রেট করতে হবে হোয়াট আই ওয়ান্ট টু গেট। এবার চোখ বন্ধ, দেখেন আঙ্গুল উপরে না নিচে? উপরে না নিচে? উপরে না নিচে? তার মানে তার জয়েন্ট পজিশন ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? জয়েন্ট পজিশন। তাহলে প্রথমে কি দেখেছিলাম? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের পেইন সেন্সেশন, তারপর আমি দেখলাম হচ্ছে সেন্স অফ ভাইব্রেশন, তারপর আমি দেখলাম হচ্ছে তার জয়েন্ট পজিশন। একটা জয়েন্টে দেখলেই হবে। এখন যদি কারো ধরো গ্রেড টোন নাই কোনো একটা কারণে, এগুলো কিছু আমরা পরে আলোচনা করব, তার ক্ষেত্রে তার এই আঙ্গুল দিয়ে দেখবা, তার ক্ষেত্রে এই আঙ্গুল দিয়ে দেখবা। ওকে, তাহলে আমার এই জয়েন্ট অনুযায়ী আমাকে চেক করে দেখতে হবে জয়েন্টটা কোন জায়গায় আছে, জয়েন্টের পজিশনটা কোন জায়গায় আছে। এখন তাহলে আমি কি দেখলাম? আমার অনুযায়ী প্রথমে মোটর ফাংশন ছিল, ঠিক আছে? মোটর ফাংশন শেষ করছি ক্লোনাস দিয়ে। এবার সেন্সরি, 3টা ট্র্যাক্টে সেন্সেশন দেখলাম, মানে সরি 2টা ট্র্যাক্টে 3টা সেন্সেশন দেখলাম। এবার আমি কি করব? আর কিছু বাকি আছে, অলওয়েজ আরো 2টা জিনিস বাকি আছে, একটা কোঅর্ডিনেশন এবং গেট অফ দ্য পেশেন্ট।
একটা মনে রাখবো, যখন হোয়াট এভার হ্যাপেন লোয়ার লিম্ব এক্সামিনেশন দিলে গেট দেখতে চাওয়া ম্যান্ডেটরি, কোনো ক্রমে গেট দেখা বাদ দেওয়া যাবে না। এখন কোঅর্ডিনেশন জিনিসটা কি? কোঅর্ডিনেশনের লোয়ার লিম্বের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিলসিন টেস্ট আর একটা গেট অফ দ্য পেশেন্ট। অনেক সময় হিলসিন টেস্টে অ্যাবনর্মালিটি নাও বুঝতে পারো, তো গেটে অনেক সমস্যা কিন্তু বোঝা যেতে পারে। তাহলে আমি যখন কোঅর্ডিনেশন দেখব, আমার উদ্দেশ্য কি, আমি বলবো আপনার এই আঙ্গুলটা, এই পাটা এই জায়গায় রাখবেন, সামনের দিকে উঠাবেন, নিয়ে যাবেন, আবার উঠাবেন, আবার এই জায়গায় রাখবেন। আমার এখানে মানে প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে একটা সেরেবেলামে যদি লেশন হয়, এই জায়গাতে অ্যাপ্রোচ করাটা তার জন্য সোজা হবে না, এটাকে পাস পয়েন্ট করে ফেলবে, এর নিচে চলে যাবে। আর দুই, এই যে সোজা সামনের দিকে যাওয়ার যে কোঅর্ডিনেশন, এটাও সে মেনটেন নাও করতে পারে। তাহলে আমি বলবো আপনি পাটা উঠায়ে এভাবে রাখবেন, এরকম করে সামনে নেবেন, আবার উঠাবেন, আবার এভাবে রাখবেন, সামনের দিকে নেবেন। এই কাজটা করেন তো বাবা, খুবই তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, এবার একই কাজ এ পায়ে করেন, এ পা দিয়ে। হ্যাঁ, দেখছো, এটা উঠায়ে রাখতে হবে। এরকম কিন্তু তোমার অ্যালাউ করা যাবে না যে এর উপরে এভাবে বসে, এই কাজটা অ্যালাউ করা যাবে না। ওকে, আমাদেরকে করতে হবে তুলে রাখতে হবে। দিয়ে আমি কি দেখছি, কোঅর্ডিনেশন অফ দিস পেশেন্ট। এবার আমি কি করব, কোঅর্ডিনেশন কমপ্লিট হওয়ার পরে কি করব, আই ওয়ান্ট টু কমপ্লিট মাই এক্সামিনেশন বাই চেকিং দ্য গেট অফ দ্য পেশেন্ট। বাবা আসেন, হাঁটেন তো, হাঁটতে পারবেন না? হাঁটতে পারবো। হ্যাঁ আসেন, দেখি। খালি পায়ে আসবো? না, আমার সেন্টার করে হাঁটনা, কেন খালি পায়ে? হাঁটেন। ঘুরে আসেন, ঘুরে আসেন। এটা একটু হাঁটলো, তাকে কিছুক্ষণ হাঁটালো। এবার আমি তাকে বলবো দুই পা একসাথে করো, একসাথে করো। ঠিক আছে, এটা আমি কি দেখছি, এটা আমি কি দেখলাম, ব্যালেন্স তো দেখলাম। এটা কি জিনিস, এই জিনিসটা কি বলে, এটা হচ্ছে কোঅর্ডিনেশনের পার্ট। যাদের সেরেবেলামে লেশন আছে তারা কখনো দুই পা একসাথে এরকম করে দাঁড়াতে পারবে না, দে উইল টেন্ডস টু ফল ডাউন। ওকে, এটা দেখার উদ্দেশ্য কি, আমাদের অনেক রকম টাইপের গেট আছে, অনেক রকম টাইপের গেট আছে। একটা গেট হচ্ছে ব্রড বেস অ্যাটাক্সিক গেট। ব্রড বেস অ্যাটাক্সিক গেটটা কেন হয়, সেরেবেলামে বা ডর্সাল কলামে কোনো লেশন থাকলে হয়। আচ্ছা বসেন, আমি দেখেন। আচ্ছা, ব্রড বেস অ্যাটাক্সিক গেট মানে নর্মাল যখন আমরা হাঁটি, দেখো আমরা কিভাবে হাঁটছি, এভাবে হাঁটছি, ইন জেনারেল এভাবে হাঁটতেছি। তো যাদের পেশেন্টের সেরেবেলামে লেশন থাকে বা ডর্সাল কলামে লেশন থাকে, সেরেবেলাম লেশন হলে কি তার কোঅর্ডিনেশনটা মেনটেন হতে পারছে না, দ্যাটস ওয়াই হি টেন্ডস টু হ্যাভ এ ব্রড বেস গেট টু কন্ট্রোল দ্য ব্যালেন্স সো দ্যাট হি অর শি ক্যানট ফল। ওকে, এক। আর দুই নাম্বার, ডর্সাল কলাম লেশনের প্রবলেম কি, আমার চোখ বডি জানে না আমার পাগুলো কোথায় আছে। আমি যেমন জানি আমার পা কোথায় আছে, আমি এই জন্য এরকম করে এরকম করতে পারি, কিন্তু যদি আমার ডর্সাল কলামে লেশন থাকতো আমার বডি জানতো না আমার পা কোথায় আছে। সো এটাকে কম্পেনসেট করার জন্য আমাকে অবশ্যই ব্রড বেস গেটে হাঁটতে হবে। ওকে, তাহলে একটা পেশেন্টের সেরেবেলামে লেশন আছে অথবা ডর্সাল কলামে লেশন আছে, গেট হবে কেমন, ব্রড বেস গেট। তখন আমি হাঁটবো এইভাবে, জাস্ট লাইক দ্যাট, এভাবে হাঁটবো। তাহলে এভাবে আমি হাঁটছি। এখন এভাবে হাঁটার ফলশ্রুতিতে আমি দুই পা একসাথে করলাম, একসাথে করলে যদি আমার কোঅর্ডিনেশনে কোনো ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে আমি পড়ে যাবো, বিকজ আমার সেরেবেলাম এইভাবে থাকা অবস্থায় মেনটেন করতে পারবে না। কখন বেশি মেনটেন করতে পারবে না, যদি ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া থাকে। ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া মানে কি, সেরেবেলামে তিনটা জিনিস থাকে, মাঝখানে থাকে ভার্মিস, দুই পাশে থাকে দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ার। যদি ভার্মিসের লেশন থাকে, ভার্মিসের কাজ হচ্ছে ট্রাঙ্কের ব্যালেন্সটা মেনটেন করা, সেরেবেলার হেমিস্ফিয়ারের কাজ কি, হাত পায়ের ব্যালেন্সটা মেনটেন করা। তাহলে একটা পেশেন্ট যার ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া থাকে তার কি এই ট্রাঙ্কের ব্যালেন্সটা মেনটেন করতে পারবে না, মেনটেন করার জন্য দরকার দুই পা এভাবে রাখা। ঠিক আছে, এভাবে হাঁটবে, এভাবে একটু হাঁটবে, দুই পা একসাথে করবা, সাথে সাথে পড়ে যাবে। তাহলে দিস ইজ সেরেবেলার লেশন এক। এখন যদি এটা সেরেবেলার লেশনের ট্রাঙ্কালের চাইতে কোনো হেমিস্ফিয়ারের সমস্যা হতো, তাহলে এই প্রবলেমের চাইতে বেশি হাতে পায়ের প্রবলেম থাকতো। তো তোমরা কি সমস্যা পেতা, ওই যে যখন তুমি হিলসিন টেস্টে যেই দিকে সেরেবেলার হেমিস্ফিয়ারের সমস্যা সেই দিকে সেরেবেলার হেমিস্ফিয়ারের প্রবলেম হতো। কথা কি বুঝতে পারছেন? আমরা আবার বলবো আরেকবার, সেরেবেলামে মাঝখানে থাকে একটা ভার্মিস, দুই পাশে থেকে দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ার। ভার্মিস কন্ট্রোল করে ট্রাঙ্কে,
সো ভার্মিস যাদের ক্ষেত্রে নাই বা নষ্ট বা কোনো কারণ স্ট্রোক হয়েছে তাদের ট্রাঙ্কের ব্যালেন্সটা মেনটেন করতে পারবে না, তাদের ক্ষেত্রে গেট হবে ব্রড বেস এবং দুই পা একসাথে করলে এরকম করে পড়ে যাবে, মেনটেন করতে পারবে না। দিস ইজ ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া। এর বাইরে আছে দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ার। যদি সেরেবেলার হেমিস্ফিয়ারে কোনো সমস্যা হয় তাহলে যেই দিকের হেমিস্ফিয়ারের সমস্যা সেই দিকে কিছু প্রবলেম থাকবে। আমি তো আপার লিম্ব দেখাই নাই, আপার লিম্বে কিছু সমস্যা হতে পারে, চোখে কিছু সমস্যা হতে পারে। লোয়ার লিম্বের মধ্যে শুধু হিলশিন টেস্টটা এফেক্টেড সাইটে পজিটিভ হবে লোয়ার লিম্বের ক্ষেত্রে। আপার লিম্ব আর ইয়ের কথা বাদ, লোয়ার লিম্বের ক্ষেত্রে শুধু হিলশিন টেস্টটা কি বললাম পজিটিভ হবে। হ্যাঁ, যদি তুমি পেন্ডুলার জার্ক দেখতে চাও এটা পজিটিভ হবে, এটা তো আমরা সাধারণত দেখি না, মানে ইন জেনারেল এক্সামিনেশনের মধ্যে দেখি না, কিন্তু লোয়ার লিম্বে যদি পেন্ডুলার জার্ক দেখো এটাও পজিটিভ হবে। এটা কোথায়? কোন একটা সেরেবেলার হেমিস্ফিয়ার রিলেশন। তখনও দুই পা একসাথে করলে পেশেন্ট পড়ে যাবে। এই পড়াটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় হবে। ধরো এই দিকের সেরেবেলার হেমিস্ফিয়ারের সমস্যা, দুই পা একসাথে করলে শুধু এই দিকে পড়ে যাবে। ওকে, এটা বোঝার আরেকটা ফ্যান্টাস্টিক ওয়ে আছে, সেটা হচ্ছে ট্যান্ডেম গেট। ট্যান্ডেম গেট কি? একটা লাইনে হাঁটতে বলতে হবে। আমি যখন ইয়ে করবো পেশেন্টগুলো আপনি একটা লাইনে হাঁটে জাস্ট লাইক দিস, তা আমার ক্ষেত্রে তো কোনো অসুবিধা হচ্ছে না। ছোটবেলায় ছেলেমেয়েরা হাঁটতো না অনেক সময়, কোনো অসুবিধা হচ্ছে না। যাদের ট্যান্ডেম গেটে তুমি হাঁটানো শুরু করবা, যে সাইডে সেরেবেলামের সমস্যা বারবার ওই একই দিকে পড়ে যাবে। সো হোয়েনেভার আমি পেশেন্টকে হাঁটতে বলবো বারবার এই দিকে এসে পড়ে যাবে, তার মানে কি এই সাইডে তার সেরেবেলার হেমিস্ফিয়ারে কোনো রকম ঝামেলা আছে। এখন যদি এদিকে না পড়ে বারবার এদিকে দিকে পড়তো তাহলে এই সাইডে সেরেবেলার হেমিস্ফিয়ারে কোনো সমস্যা আছে। সো একটা হেমিস্ফিয়ারের সমস্যা বোঝার জন্য বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে ট্যান্ডেম গেট। একটা পেশেন্টের ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া আছে কিনা এটা বোঝার জন্য দুই পা একসাথে করলে যথেষ্ট। ব্রড বেস গেট দুই পা একসাথে করে পড়ে যাচ্ছে, এটা তুমি শিওর ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া হতে পারে। কিন্তু ট্যান্ডেম গেটে কোনো একটা নির্ধারিত দিকে যদি বারবার পড়ে যায় তাহলে বুঝতে হবে যে দিকে পড়ে যাচ্ছে সেই দিকে সেরেবেলার হেমিস্ফিয়ারের প্রবলেম আছে। যতক্ষণ পর্যন্ত তুমি ট্যান্ডেম গেট না দেখবা তোমার এই গেট এক্সামিনেশন শেষ হবে। ঠিক আছে, এইটা এইবারের মানে এই কি বলে পরীক্ষায় বাড়ির স্যার বারবার ইয়ে করছিল, সেরেবেলার একটা এক্সামিনেশন করতে দিয়ে এই জিনিসটা বারবার গেইটে এটা দেখতে চাই কিনা, এটা স্যারের খুব একটা স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল, এটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই গেল একটা বিষয়। এখন আমি এটার পাশাপাশি ধরো একটা পেশেন্ট করে ব্রড বেস গেটে হাঁটছে, সেরেবেলা তো ক্লিয়ার, ব্রড বেস গেটে হাঁটছে, আমি দুই পা একসাথে করতে বললাম, পেশেন্ট পড়ে গেল না। এখন বললেন চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করলে পেশেন্ট আর মেনটেন করতে পারলো। তাই রিলেশনটা কোন জায়গায়? ডরসাল কলাম। ডরসাল কলাম। আমি দুই পা একসাথে করে কেন দাঁড়িয়েছিলাম? কারণ এতক্ষণ আমার যে জয়েন্ট পজিশনটা মেনটেন করতে পারছিলাম না, এটা চোখ দিয়ে কম্পেনসেট করছিলাম। আমি দেখে নিচ্ছিলাম যে দুই পাটা এভাবে আছে, তাহলে এটা দেখে আমার চোখের যেহেতু ভিজুয়াল কম্পেনসেশন আছে আমি দাঁড়াতে পারছি না। যখন চোখটা বন্ধ করলাম আমার মাথা জানে না আমার পাগুলো কোথায়, সো ইন জেনারেল পেশেন্ট পড়ে যাবে। সো এই টেস্টটাকে আমরা বলি রমবার্গ সাইন পজিটিভ। তাহলে একটা কথা আবার বলছি, একটা পেশেন্ট ব্রড বেস গেটে হাঁটছে, দুই পা একসাথে করলে পড়ে যায়, তাহলে লেশনটা সেরেবেলাম। এটা কিন্তু সময় দিতে হবে, এমন না যে দুই পা একসাথে করলে ইমিডিয়েটলি পড়ে যাবে, ইউ নিড টু গিভ সাম টাইম। দুই পা একসাথে করলে পড়ে যায় না, চোখ বন্ধ করলে পড়ে গেল, তার মানে এটা সেরেবেলামের লেশনটা, লেশনটা ডরসাল কলাম। এই দুটার কারণে কিন্তু অ্যাটাক্সিক গেট থাকতে পারে। ওকে, তাহলে এইটা আমাদেরকে এক্সামিনেশনে কমপ্লিট করতে হবে। কতক্ষণ সময় আছে? 10 মিনিট আছে। কয়টা বাজে? 23। আচ্ছা, তাহলে আর একটু কিছু গেট দেখেন, আরো দুটো গেট দেখে শেষ করব, বাকিগুলো নেক্সট ক্লাস। এটা হলো একটা। এবার হচ্ছে 2 নাম্বার গেট দেখাবো তোমাদেরকে, হেমিপ্লেজিক গেট। হেমিপ্লেজিক গেট মানে কি? এটা হচ্ছে সার্কামডাকশন গেট। সার্কামডাকশন হেমিপ্লেজিয়ার বৈশিষ্ট্য কি? যেই গেটে অ্যাফেক্টেড হবে এই পাটা অনেক শক্ত হবে, এই পা তোমাকে টেনে নিয়ে যেতে হবে। একে দুর্বল পা, তারপর শক্ত পা। কেন শক্ত পা? বিকজ এই পায়ে আপার মোটর নিউরোনেশন আছে। আপার মোটর নিউরোনেশন হলে পায়ের কিন্তু কি হবে? টোনগুলো বেড়ে যাবে। ওকে, তাহলে আমি কি করবো? যখন এই পাটা হাঁটাবো, এই পাটা আমি নিয়ে ফেললাম, এটা এরকম করে টেনে নিয়ে যাবো। তাহলে এভাবে আগালাম, এরকম করে টেনে নিয়ে যাবো। সো এই যে দেখো, এটার একটা গেটের বৈশিষ্ট্য কি? প্রথম কথাটা হেমিপ্লেজিয়া, বিকজ আমি এই পায়ের ব্যাকগ্রাউন্ডটা টেনে নিয়ে আসতেছি। 1 2 নাম্বার গেটটা হচ্ছে এটা সার্কামডাকশন গেট। আমি যখন যাচ্ছি আমি একটা সার্কেল করে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে দিস ইজ সার্কামডাকশন গেট। দিস ইজ এ ভ্যারাইটি অফ হেমিপ্লেজিক গেট। হেমিপ্লেজিক কি? ইউনিল্যাটারাল আপার মোটর নিউরন লেশন। এখন যদি এই নিউরন লেশনটা আপার মোটর ইউনিল্যাটারাল না হয়, বাইল্যাটারাল, তাহলে কি হবে? দুই পায়ে ভারী। তখন কি করবে? আমি যখন টেনে নিয়ে এদিকে যাব, টেনে নিয়ে তো গেলাম, তখন কি এই পাটাকে আমার টানতে হবে। তো আমি তখন অ্যাক্সিসের উপর ভর রেখে এই পাটাকে এর উপরে টেনে এদিকে নিয়ে যাব, দিয়ে আবার
এই পার্টটা এভাবে এদিকে, এই পার্ট আবার এদিকে টেনে নিয়ে যাবে। সো দে উইল ট্রাই টু ক্রস ওয়ান অ্যানাদার। যখন একটা আরেকটাকে ক্রস করবে এটাকে আমরা কি বলি? সিজার গেট। সিজার গেট এমন একটা কারণ যেটা বাইল্যাটারাল আপার মোটর নিউরন লেশন। ইউনিল্যাটারাল হলে আমি জাস্ট এভাবে ঘুরাই নিয়ে গেলেই আমার জন্য সেটাকে কন্ট্রাল্যাটারাল হয়। হ্যাঁ অবশ্যই, মানে লেশন তো কন্ট্রাল্যাটারাল। তাহলে আমার যেটা প্রয়োজন ছিল ইউনিল্যাটারাল প্রবলেম হলে আমি এভাবে টেনে নিয়ে গেলে যথেষ্ট ছিল। দিস ইজ হেমিপ্লেজিক গেট বা সার্কামডাকশন গেট। যদি বাইল্যাটারাল প্রবলেম হয় তখন আমি এটা সার্কামডাক্স করব, এটা আবার এদিকে নিব, আবার এভাবে নিব। ওকে, এবং পেশেন্ট মোস্ট অফ দ্য টাইম এভাবে করতে করতে পড়ে যায়। সো দিস ইজ কল সিজার গেট বা বাইল্যাটারাল আপার মোটর নিউরন লেশন। যদি দুই পায়ে আপার মোটর নিউরন লেশন হয় কোনো একটা কারণে, তখন সেই ক্ষেত্রে পেশেন্টের এরকম সিজার গেট পাওয়া যেতে পারে। ওকে, আচ্ছা এরপর নেক্সট ধরো পেশেন্টের মোটর নিউরোপ্যাথি আছে কোনো একটা কারণ। মোটর নিউরোপ্যাথির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে যদি কমন পেরোনিয়াল নার্ভে পড়ছি থাকে, অথবা L5 এ যদি কোনো প্রবলেম থাকে, তখন প্রবলেম কি হয়? অথবা অন্য কোনো মোটর নিউরোপ্যাথি, পাটা পড়ে যায়। কারণ কি? একটা ইম্পর্টেন্ট ফাংশন অফ লোয়ার লিম্ব হচ্ছে ডর্সিফ্লেকশন করা। তাহলে ডর্সিফ্লেকশন যদি না করতে পারে, পাটা যদি পড়ে যায়, এটা যে কোনো মোটর নিউরোপ্যাথিতে হতে পারে, যে কোনো রকম। এটাকে আমরা বলি ফুট ড্রপ। ফুট ড্রপ মানে ফুট ড্রপে যখন আমরা হাঁটি, আমরা ইন জেনারেল কিভাবে হাঁটি? দেখো এই পাটা উপরে যে ডর্সিফ্লেক্স করলাম, রাখলাম, ডর্সিফ্লেক্স করলাম, রাখলাম, এইভাবে তো আমরা হাঁটি সাধারণ কন্ডিশনে, তাই না? যখন ফুট ড্রপ থাকবে তাদের ক্ষেত্রে প্রবলেম থাকবে, পাটা জাস্ট এভাবে পড়ে আছে, তার ক্ষেত্রে এরকম করার কোনো সুযোগ নেই। তারা কি করবে? যেহেতু ডর্সিফ্লেক্স করতে পারছে না, তারা পাটাকে অনেক উপরে উঠাবে, উঠায় জাস্ট ছেড়ে দেবে। ওকে, এইটাকে আমরা বলি স্ল্যাপিং গেট বা হাই স্টেপেস গেট। কেন এটা হচ্ছে? কারণ নর্মাল হাঁটার ক্ষেত্রে আমার হাঁটা উচিত ছিল এরকম, জাস্ট লাইক দিস, জাস্ট লাইক দিস, এভাবে হাঁটার কথা ছিল। কিন্তু ডিউ টু দিস ফুট ড্রপ আমার পাটা রিমুভ করতে পারছি না, আমার পাটা পড়ে যাচ্ছে। তো পড়ে গেলে আমার পাটাকে অবশ্যই ফেলার জন্য অনেক উপরে উঠাতে হবে, দিয়ে জাস্ট ফেলে দিতে হবে, ওকে, এরকম করে হাঁটবে। তাহলে এই যে হাঁটা, এটাকে আমরা স্ল্যাপিং গেট বা হাই স্টেপেস গেট। হাই স্টেপেস গেট ইউনিল্যাটারালও হতে পারে, বাইল্যাটারালও হতে পারে। যদি বাইল্যাটারাল হয়, বাইল্যাটারাল মোটর কোনো প্রবলেম আছে, বাইল্যাটারাল মোটর নিউরোপ্যাথি আছে। আর যদি ইউনিল্যাটারাল হয়, ইউনিল্যাটারাল মোটর নিউরোপ্যাথি আছে, কিন্তু বিবেচনা করতে হবে। ইউনিল্যাটারাল ফুট ড্রপের সবচেয়ে কমনেস্ট কারণ হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ পলসি। কমন পেরোনিয়াল নার্ভ কিন্তু পেশেন্টের মানুষের ডর্সিফ্লেকশনে হেল্প করে। সো ইউনিল্যাটারাল ফুট ড্রপ এর কমনেস্ট কারণ কিন্তু কমন পেরোনিয়াল। আবার L5 এর জন্য হতে পারে, L5 এর যদি রুট লেশন হয়। L1 ডিফারেন্সিয়েটিং আছে, এগুলো তোমাদের এখন লাগবে না। তাহলে এই হচ্ছে তোমার লোয়ার মোটর নিউরন বা মোটর নিউরোপ্যাথির গেট। এটা হচ্ছে হাই স্টেপেস গেট বা স্ল্যাপিং গেট। আচ্ছা, এখন আর দুটো বাকি আছে কমনের মধ্যে, আনকমন অনেকগুলো আছে। কমনের মধ্যে পার্কিনসনিয়ান গেট। এখানে প্রবলেম কি? পার্কিনসনের প্রবলেম হচ্ছে ব্র্যাডিকাইনেসিস। আমি যখন আমার অ্যাক্টিভিটিগুলো মেনটেন করব, এই অ্যাক্টিভিটির একটা ফাইন টিউনিং মেনটেন করে বেসাল গ্যাংলিয়া। অ্যাক্টিভিটি কতটা স্মুথ হবে, কোঅর্ডিনেশনটা করে সেরেবেলাম, আর ফাইন টিউনিংটা করে হচ্ছে বেসাল গ্যাংলিয়া। তো বেসাল গ্যাংলিয়াতে যদি লেশন থাকে, অ্যাক্টিভিটির ইনিশিয়েশন, মেইনটেনেন্স, এগুলোতে প্রবলেম হয়। তাহলে এক নম্বর ঝামেলা, আমি হাঁটা শুরু করব, হাঁটা ইনিশিয়েট করতে সময় লাগবে, তাহলে হাঁটা ইনিশিয়েট করতে কোনো প্রবলেম। এবং পেশেন্ট যখন হাঁটবে খুবই শর্ট স্টেপে হাঁটবে, ওকে, এবং এই হাঁটা এজন্য একটু স্লাইটলি একটু হয়ে থাকবে, কুজো হয়ে থাকবে, এবং পেশেন্ট ওন সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যেই হাঁটতে থাকবে, ওকে, জাস্ট লাইক দিস। এটা হচ্ছে শর্ট স্টেপ গেট। এবং অনেক সময় পার্কিনসনের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? পিন রোলিং ট্রেমর, দ্যাট ইনভলভিং দ্য থাম্ব অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার। এবং অনেক সময় অ্যাসিমেট্রিক্যালি এরকম করে থাম্ব ইন্ডেক্স ফিঙ্গারে কাঁপাকাঁপি থাকতে পারে। যখন তাদেরকে বলবা যে আপনি একটু ঘুরেন তো, তখন সে অনেক টেন্ডেন্সি টু টেক এ লট অফ স্টেপ whenever he wants to turn back। বুঝছো? তাহলে একটা শর্ট স্টেপ, শাফলিং, ফেস্টিনেন্ট গেট, এই গেটের পুরো নাম, ওকে, উইথ অ্যাসিমেট্রিক্যাল পিন রোলিং ট্রেমর থাকতে পারে, জাস্ট এই আঙ্গুল দুটো এভাবে কাঁপতে পারে, ওকে, এবং টেন্ডেন্সি টু টেক এ লট অফ স্টেপ whenever টার্নিং ব্যাক। এবং আমি যখন হাঁটছিলাম এমন মনে হচ্ছিল না ওয়ার্ক ইন ওন সেন্টার অফ গ্র্যাভিটি, নিজস্ব একটা সেন্টারের মধ্যেই হাঁটতে আছে। তো এইটা টিপিক্যালি ইনভলভ করে পার্কিনসনিয়ান গেটে। কোন পার্কিনসনিয়ামে? ইডিওপ্যাথিক পার্কিনসন কন্ডিশন। পার্কিনসন সেকেন্ডারি আছে, কিছু প্লাস সিনড্রোম আছে, অনেকগুলো কন্ডিশন আছে। ইডিওপ্যাথিক হচ্ছে ক্লাসিক্যাল, যেটা কারণ পাওয়া যায় না, ওকে, এটা অ্যাসিমেট্রিক্যাল। তাহলে অ্যাসিমেট্রিক্যাল পেশেন্টের প্রবলেম, সাথে এরকম একটা গেট থাকবে।
এটা টিপিক্যাল পার্কিনসনিয়ান গেটের বৈশিষ্ট্য। এখন লাস্ট হচ্ছে মায়োপ্যাথিক গেট। মায়োপ্যাথিক গেটের প্রবলেম কি? আমাদের সবচাইতে বেশি মাসল থাকে প্রক্সিমালে। যেমন যদি তোমরা একটু নিজেদের মানে আমাদের বিবেচনা করি, একটা বিশাল বাল্কের মাসল থাকে পেক্টোরাল গার্ডার, একটা বিশাল বাল্কের মাসল থাকে হিপ গার্ডার। ওকে, তাহলে একটা পেশেন্টের মাসল যদি ওয়াস্টিং হয়, মেজরিটি সময় মনে রাখবা মাসল ওয়াস্টিং হয় প্রক্সিমাল। ওকে, প্রক্সিমালে মাসল ওয়াস্টিংটা এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা কমন যে ডিস্টাল মাসল ওয়াস্টিং এর কিছু কারণ নিয়ে আলাদা ডিজিজ আছে, কারণ এটা নর্মাল না, এটা আনকমন। ওকে, সো মাসল ডিসঅর্ডারগুলো প্রক্সিমাল মাসলে বেশি থাকে। সো মায়োপ্যাথিক গেট যখন হবে তার এই মাসলগুলো বেশি দুর্বল। ওকে, তাহলে টিপিক্যালি মায়োপ্যাথিক গেটের একটা বৈশিষ্ট্য আছে। প্রথম কথা, এদের গাওয়ার সাইন পজিটিভ হবে। গাওয়ার সাইন পজিটিভ কি জিনিস? আমি হ্যাঁ, আমি ধরো বসছি, আমাকে বলুন বিছানা থেকে উঠেন, আমি কিভাবে উঠবো? কিভাবে উঠলাম? পুরাপুরি হাতের উপর ভর করে। ওকে, চলে আসুন, আমি উঠলাম হাতের উপর ভর করে, হাতের উপর ভর করে, কারণ আমার কি এই মাসলগুলো দুর্বল। আমি যদি দুই হাতে এরকম করি, পেশেন্ট ক্যান নট স্ট্যান্ড আপ ফ্রম সিটিং পজিশন। এটা আরও বোঝার উপায় হচ্ছে যে তুমি স্কোয়াটিং পজিশনে, মানে একদম ল্যাট্রিনে যেভাবে আমরা বসি এভাবে যদি বসে, স্কোয়াটিং পজিশন জাস্ট লাইক দিস, এরকম করে বসা অবস্থায় সে উঠবে কি, দুই হাত দিয়ে এভাবে চাপ দিয়ে এরকম করে এভাবে উঠবে। তার মানে তার প্রক্সিমাল মাসলগুলো দুর্বল। যদি দুই হাত এরকম করে থাকো, হি অর শি ক্যান নট স্ট্যান্ড। এটা কি ধরনের প্রবলেম? এটা হচ্ছে মায়োপ্যাথিক প্রবলেম। ওকে, এটা হচ্ছে গাওয়ার সাইন বলে। এই সাইনটা তোমরা ডুসিনি বেকার্স মাসকুলার ডিস্ট্রফিতে পড়ার কথা নাহলে পড়বা। তো এটা ডুসিনি বেকার্স মাসকুলার ডিস্ট্রফি সম্পত্তি না, যে কোনো মায়োপ্যাথিক কন্ডিশনে ঘটনা ঘটতে পারে। বুঝছো? বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু এটা টিপিক্যাল সাইন পাওয়া যায়, এই জন্য এটাকে গাওয়ার সাইন বলে। এটা যে কোনো মায়োপ্যাথিক কন্ডিশনে, ইভেন অ্যাডাল্টের মধ্যেও এই ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এখন একটা পেশেন্টের মাসল দুর্বল, তাহলে সে কীভাবে হাঁটবে? কোন মাসল দুর্বল? এদিককার মাসল দুর্বল, তাহলে তার হাঁটাটা হবে ওয়াডলিং গেট। ওয়াডলিং গেট হচ্ছে ডোনাল্ড ডাক গেট, মানে ডাকের হাঁটা দেখেছো না কার্টুনে? হ্যাঁ, যেভাবে হাঁটে জাস্ট লাইক সিমিলিয়ার। মানে এটা কেন এরকম হবে? বিকজ আমি যখন হাঁটবো আমার এদিককার মাসল দুর্বল, আমি ধরো এই পাট এখানে দিলাম, তাহলে পেলভিস এদিকে উইক। আমি কি করব? এই পেলভিসের ভরটা এদিকে পাঠিয়ে দিব। সো আমি যখন এদিকে ইয়ে করলাম, আমি এরকম করে এদিকে নিব, তো এদিকে পেলভিসের দুর্বল, তাহলে এটা আবার এরকম করে দিক দিব। সো আই উইল ওয়াক লাইক দিস। সো দিস ইজ কল্ড ডোনাল্ড ডাক গেট, টিপিক্যাল মায়োপ্যাথিক। ওকে, তাহলে এই 6টা গেট তোমাদেরকে জানতে হবে। এর মধ্যে পরীক্ষায় ইনফিনিটিসটা হচ্ছে সেরেবেলামের গেট অনেক সময় পরীক্ষায় এক্সামিনেশন করতে হয়। ওকে, হেমিপ্লেজিক গেট, তোমাদের যেহেতু স্ট্রোক থাকতে পারে, হেমিপ্লেজিক গেট পরীক্ষার এক্সামিনেশনের মধ্যে পাওয়া যেতে পারে। আবার অনেক সময় স্ট্রোক কিন্তু লং কেস থাকে। তুমি যদি লং কেসের মধ্যে গেটটা কেমন ছিল তোমার ফাইন্ডিংসের মধ্যে বলো, এটাই অবশ্যই এক্সামিনারের কাছে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে যে স্ট্রোকে গেট দেখতে হবে। যদি পেশেন্ট হাঁটতে পারে, এখন ধরো পেশেন্ট হাঁটতেই পারলো না, একদম জায়গায় শুয়ে আছে, তাহলে তার তো গেট দেখার সুযোগ নেই। সো পেশেন্ট হাঁটতে পারলে অবশ্যই তোমাকে এই গেটটা দেখতে হবে। ওকে, কার কোনো প্রশ্ন আছে আজকে? স্যার হেমিপ্লেজিক গেটের স্যার কমন হিসেবে স্যার চিন্তা করি, বুঝি না, আবার বলো। হেমিপ্লেজিক যে গেটটা আছে স্যার, এই গেটে কমন কজ কি স্যার? স্ট্রোক। কমনেস্ট কজ স্ট্রোক। আবার এটা অনেক সময় কোনো স্পেস অকুপাইং লেশন, কোনো রকম টিউমার, ইনফিল্ট্রেটিভ ডিজিজ, হ্যাঁ, ডিমাইলিনেশন, এগুলো কারণে কমনেস্ট কারণ স্ট্রোক। ওকে, স্ট্রোক থেকে রিকভারি করার পর কি স্যার এই গেটটা স্ট্রোক থেকে যদি ফুল রিকভারি করে যায় এই গেট আর থাকবে না। যতদিন স্ট্রোক বিদ্যমান আছে ততদিন গেট থাকবে।